সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে এটিএন নিউজের বিশেষ আয়োজন বক্স অফিসে। আমি আফতাব আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, খুব গুণী একজন অভিনেত্রী। মজার ছলে আমরা তাকে ডাকি সেটা এখন বলবো না। আমাদের সঙ্গে আছেন কুসুম শিকদার। আমরা মজার ছলে আপনাকে ডাকি হচ্ছে আমরা বনসাই সুন্দরী। এটা কিন্তু একটা মানে কি বলে যথার্থ কারণ আছে। অনেকেই আপনাকে দেখে যে আপনার কেরিয়ারটা মানে মানে এই সময় যারা কাজ করছে তারা কিন্তু অনেকে ধরতে পারে না যে আসলে কুসুম শিকদারের বয়স কত। সবাই কনফিউজড হয়ে যায়। আসলে কুসুম শিকদারের বয়স কত আপনি তো জানেন। আমি জানি, কিন্তু আমাদের দর্শকরা তো জানেন। আমি দর্শকদের কিছু জানিয়ে দিতে এটা কুইজ দেওয়া হলো দর্শকদের। ওকে দর্শক, এটা আপনাদের ঘোষণা করা হবে। ওকে দর্শক, এটা আপনাদের জন্য হচ্ছে একটা কুইজ। আসলে কুসুম শিকদারের বয়স কত বলতে পারলে শরতের জবার টিকিট ফ্রি। ওকে, এটা কিন্তু একটা ভালো একটা মানে আমরা কিউ পেয়ে গেলাম। কুসুম শিকদারের বয়স যদি আপনারা বলতে পারেন, শরতের জবা একদম টিকিট ফ্রি। আমরা শরতের জবাতেই চলে আসি। এই সিনেমাটার পরিচালক আপনি, যেহেতু পরিচালক হিসেবে এই প্রথম আপনি আত্মপ্রকাশ করলেন। এটা চিত্রনাট্য আপনার, পরিচালনা আপনি করেছেন, অভিনেত্রীও আপনি। মানে এতগুলো কাজ আসলে কিভাবে করলেন? প্রযোজনা করেছি। ও আচ্ছা, প্রযোজনাও করেছেন, সরি। তাহলে এতগুলো কাজ কিভাবে করলেন? করে ফেললাম, ম্যাজিক। কিন্তু আমার কাছে মনে হয় কি, ধরেন আমরা কি হয়, একজন পরিচালককে কিন্তু পেমেন্ট করতে হয়, চিত্রনাট্যকারকে পেমেন্ট করতে হয়, অভিনেতা বা অভিনেত্রীকেও পেমেন্ট করতে হয়, যে প্রযোজকের তো নিজের টাকাই। তো এগুলো কি সবকিছু মানে টাকা সেভ করার জন্য এটা করেছেন আপনি? আইডিয়াটা কিন্তু মন্দ না। ও আচ্ছা, এই আইডিয়াটা আপনার মাথায় ছিল না? এখন থেকে করা যেহেতু হয়ে গেছে, ইটস ডান। কিন্তু এখন থেকে নিজেকে আর কি সান্ত্বনা দিব এটা মনে করে যে টাকাটাও সেভ হয়েছে। তাহলে কি মানে কুসুম শিকদার উনি নিজে যেহেতু পরিচালক, প্রযোজকও আপনি, তাহলে কুসুম শিকদারকে অভিনেত্রী হিসেবে আপনি কয় টাকা দিয়েছেন? টাকার বিষয় তো ওনার সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু ওনার অভিনয় আমি মার্কিং করতে পারি। আচ্ছা, একটু 2-3 বেশি উনি পারেন। কিন্তু এই মার্কিংটা আপনার একদমই ভুল। আমাদের কাছে কুসুম শিকদারের মার্কিং যদি আউট অফ 10, মাশাআল্লাহ সে আউট অফ 10। আমরা একটু আপনার উদারতা। হ্যাঁ, আমরা শরতের জবা নিয়ে যে সময়টাতে গল্প করছি, আজকে কিন্তু সিনেমা হলে শরতের জবা মুক্তি পেল। একটু এক্সপেকটেশনের জায়গাটা একটু জানতে চাচ্ছি। আমি আজকে প্রচন্ড আসলে টেনশনে আপনার মানে রিকোয়েস্ট এখানে আসলাম, এবং আমিও প্রচন্ড চাচ্ছিলাম আপনার সঙ্গে একটু আড্ডা দিই। অনেকদিন ধরেই কথা হচ্ছিল। আমি অনেক এক্সাইটেড বাট অনেক টেন্সড এই সিচুয়েশনে। বাট এখন পর্যন্ত যা শুনছি খুব ভালো রিয়াকশন, খুব ভালো রেসপন্স। এই তো আপনারা সাথে থাকলে, দর্শকরা সাথে থাকলে দেখা যাক কতদূর যেতে পারি শরতের জবা নিয়ে। আমরা অলরেডি কিন্তু এটা ট্রেলারটাও আমরা দেখেছি, টিজার ট্রেলার দেখেছি। টিজারের মধ্য দিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটা প্রথম আমরা পেলাম যে কুসুম শিকদার ব্যাক, হ্যাঁ, দীর্ঘ যদি সিনেমার কথা বলি, যে সিনেমার পর্দায় 8 বছর পর ব্যাক করছে, আমরা কিন্তু সবার মনে একটা ওকে কুসুম শিকদার আসলে কি ধরনের সিনেমা দিয়ে আসলে ব্যাক করছে। যখন আমরা ট্রেলারটা দেখলাম, আমরা আসলেই অনেকটা না, এই ধরনের গল্প কিন্তু কুসুম শিকদারকে আমরা কখনো দেখিনি। আমরা গল্পটা স্পয়লার করব না, যেহেতু আজকে সিনেমাটা মুক্তি পেয়েছে, সিনেমা হলে যাবে, মানুষ দেখবে। শুধু একটু বলতে চাই, যদি গল্পের মোটিভটা যদি একটু হালকা করে, যেহেতু আজকে মুক্তি পেয়ে গেল, একটু যদি দর্শকের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, অনেক অলরেডি দেখে ফেলেছে এতক্ষণে। ওকে, সাইকোলজিক্যাল থ্রিলার, সাসপেন্স আছে, রহস্য আছে, রোমাঞ্চ আছে, কিছু সময় ধরে প্রেম আছে, গান আছে। কিন্তু আমার অজাগতিক ছায়া বইটারই তো এটা একটা গল্প, শরতের জবা। তো শরতের জবা তো আগেও আসলে ডেইলি স্টার এসেছিল ঈদ সংখ্যায়, আমি বলেছি 2017 সালে। তো তখন থেকে এর যে প্যাটার্ন বা সিনেমা হিসেবে এর যে জনরা, এটা কিন্তু খুব আমি এটার প্রশংসা শুনেছি, যে এটা খুব ক্যাচি এবং এটা কোয়েশ্চেন করে যে এর পর কি, বা জানতে ইচ্ছা করে এটার এন্ডিং কিভাবে হবে, বা প্রশ্ন অ্যারাইজ করে যে এগুলো কেন ঘটলো, কে ঘটালো। তো সেই জন্য বলবো যে এর প্যাটার্নটা আসলে সাইকোলজিক্যাল থ্রিলার, এর মধ্যে কিছু প্যারানর্মাল ব্যাপারও আছে, অনেক কিছুর মিশ্রণ। অজাগতিক ছায়াটা, আমি এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, আমি যখন ট্রেলারটা দেখেছি, আমার কাছে মনে হলো যে সিনেমাটার নাম যদি আসলে অজাগতিক ছায়া দিত, জিনিসটা মানে খুবই অ্যাপ্রোপ্রিয়েট হতো।
তাহলে শরতের জবাটা আসলে কি কারণে মানে ম্যাচ করে, কোন দিকটা থেকে ম্যাচ করে? অজাগতিক ছায়া তো বইটার নাম, ওই বই কিন্তু আরো গল্প কবিতা আছে। আচ্ছা, একটা গল্পের নাম হচ্ছে শরতের জবা, কিন্তু অজাগতিক ছায়া নামটাই তো আসলে এসছে এর ভেতরে যে যে গল্প কবিতাগুলো আছে সেগুলোর আলোকেই। সুতরাং শরতের মানে অজাগতিক ছায়া নামটা কিন্তু শরতের জবাকেও খানিকটা রিফ্লেক্ট করে। তো হ্যাঁ, যদি অজাগতিক ছায়া নাম হতো এই মুভির, ভালোই হতো, মন্দ হতো না। এই আইডিয়াটা আমাকে আগে দেওয়া উচিত ছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানকার মনে হলো যে একটা নারীর অনেকগুলো সাইকোলজিক্যাল ক্যারেক্টারকে ডিফাইন করা হয়েছে। মানে আমি এই ট্রেলার মানে ট্রেলারটা দেখে যে আমি যতটুকু বুঝেছি যে এটাকে আসলে একটা মানুষের ভিতরে কতগুলো আত্মা মানে বসবাস করে, না কতগুলো অস্তিত্ব বসবাস করে আপনি দেখাতে চেয়েছেন। আপনি আসলে দুটোই খুব কাছাকাছি গেছেন। পুরো তো আমি এখনই রিভিল করব না, আমার ধারণা 2-3 দিন পরে এমনি রিভিল হয়ে যাবে, বাট আপনি খুবই কাছাকাছি আছেন। এখানে হ্যাঁ, একটা ক্যারেক্টারের বেশ কিছু লেয়ার্স আছে, এবং এখানে আসলে জবাই যে একদম প্রধান চরিত্র ঠিক তা না, জবাকে ঘিরেও অনেকগুলো চরিত্র আছে, যেগুলো জব্বার, রনি, শরৎ, বেলি, এরাও ভীষণ ইম্পর্ট্যান্ট, বাট জবাকে কেন্দ্র করেই এরা আসলে ঘুরছে। বাট আপনি যেটা বললেন যে হ্যাঁ, অনেকগুলো লেয়ার্সের, মানুষের মনের অনেকগুলো লেয়ার্সের গল্প আছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একটু কিউরিওসিটি, আপনি তো দেখেননি এখনো? না, আমি দেখিনি, আমরা শো শেষ করে আশা করছি এই সপ্তাহের মধ্যে দেখে নেব। আমার একটা কিউরিওসিটি থেকে প্রশ্ন, যখন একজন পরিচালক অভিনয় করে, পরিচালক তো তখন অভিনেত্রী তো তখন ক্যামেরার সামনে থাকে, তখন এই ক্যামেরাতে কি থাকে? এটা ভেরি গুড কোয়েশ্চেন। আসলে আমরা তো মানে শরতের জবা ইজ এ টিম ওয়ার্ক, এটা আমি সবসময় বলেছি। এবং আমি আরেকটু বলে নিতে চাই যে এটার যে কাস্টিং ক্রু ছিল, এটা যে অ্যারেঞ্জমেন্ট ছিল, এটা আসলে কেউ যদি আসলে এখনো পর্যন্ত না দেখে থাকে টিজার বা ট্রেলার, আমার দেখা উচিত। আমার কাছে কালার গ্রেডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমার কাছে খুবই ভালো লাগছে কালার গ্রেডিং। থ্যাংক ইউ। কালার করেছে হচ্ছে দুজন, সাইফুল ইসলাম খান এবং মাহফুজুল হক আশিক, সো ক্রেডিট ওদেরই যায়। সিনেমাটোগ্রাফার ছিল খায়ের খন্দকার। আপনি যে দুইটা সেক্টরে বললেন, আমি বলে দিলাম যে কারা করেছে। তো আপনি যেটা বললেন যে যখন আমি ক্যামেরার সামনে তখন মনিটরকে দেখছিল, মনিটর আমার তো উপদেষ্টা পরিচালক ছিল সুমন ধর, ডিওপি খায়ের খন্দকার যার কথা বললাম, এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট চিত্রনাট্যটা আমি যখন লিখেছি ওখানে, আর আলাদা করে বলে রাখতে চাই, আমি শুটিং করেছি আমার দাদা বাড়িতেই নড়াইলে। তো আমার তো একদমই চেনা জানা যে কোথায় কি আছে। তো গল্পর ক্যারেক্টারগুলোকে আমি যখন চিত্রনাট্যে বসাচ্ছিলাম বিভিন্ন লোকেশনে, বিভিন্ন ঘটনার মধ্যে, আমি তো দেখতে পাচ্ছিলাম যে কোথায় তারা কি করছে। তা আমার স্ক্রিপ্টটা ভীষণভাবে ডিটেইল ছিল। এ কারণে আমার মনে হয় যে আমি ছাড়াও যারা অভিনয় করেছে বা যারা মনিটরের সামনে বা ক্যামেরার সামনে পেছনে ছিল, তাদের চিত্রনাট্যের কারণে অনেকখানি সহজ হয়ে গিয়েছিল এই কাজ। আমরা সিনেমার গল্প আরো করব, শুটিং স্পটেরও মজার মজার গল্প শুনবো, কিন্তু ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গে কিন্তু সেই মানুষটি আছেন, কুসুম শিকদার। সেটে যেহেতু পরিচালকের যে আসনটা খুব ইম্পর্ট্যান্ট একটা আসন, আমরা বলি যে ওইখানে থেকে মনে হয় না যে অভিনয়, এখানে অনেকেই অভিনয় করেছে যাদের সাথে আপনি অভিনয়ের অভিজ্ঞতা তো আছে, আমি ওটা বলবো না, পরিচালক হিসেবে অভিজ্ঞতার জায়গাটা জানতে চাইবো। এটা তো একদমই নতুন, প্রথম। হ্যাঁ, আমি ওই সেই অভিজ্ঞতার জায়গাটা একটু জানতে চাই। সবাই আমাকে ভীষণ সহযোগিতা করেছে। আমি যদি আমার সব কোয়ার্টিস্টদের নাম বলি বা যারা প্রোডাকশনে ছিল, ইউনিটে ছিল, পুরো টিমে কারো কথা যদি বলি, সবাই আমাকে ভীষণ সাহায্য করেছে। এটা ট্রু, তবে এটাও ট্রু যে কিছু মানে নতুন পরিচালক এবং নতুন প্রযোজক হিসেবে কিছু খারাপ ঘটনার মুখোমুখি আমাকে হতে হয়েছে। কিছু খারাপ না না, আমরা খারাপ না, আমরা একটু ওই অভিজ্ঞতা থেকে, হ্যাঁ একটু উদাহরণ যদি না, উদাহরণভাবে নাম মেনশন করে বলাটা তো আসলে দরকার নেই। হ্যাঁ, এমবারাসিং হবে আমার জন্য, তাদের জন্য। কিন্তু যদি আমি ঘটনা বলি, কিরকম ঘটনা, যে আমাকে কিছু প্রতারণার শিকার হতে হয়েছে, সেটা
মানসিকভাবেও যদি বলি, অর্থনৈতিকভাবেও যদি বলি, আসলে প্রতারণা তো সব দিক থেকেই হয়ে যায়। মানে যদি অর্থনৈতিকভাবে বলি, সেটা তো আমার মানে মেন্টাল হেলথকেও এফেক্ট করছে। সেই জন্যই প্রথমে বললাম যে মানসিক প্রতারণা, তারপর অর্থনৈতিক প্রতারণা। তো হ্যাঁ, এগুলোর মধ্য দিয়ে আমাকে ব্যাপকভাবে যেতে হয়েছে, যেহেতু আমি প্রথম নির্মাণ করেছি, প্রথম প্রযোজনা করেছি, এবং নির্মাতা হিসেবেও অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। যাই হোক, আমি সবকিছু খুব পজিটিভলি নেই। আচ্ছা, কি মনে হয়েছিল ধুত অভিনয় করাটাই ভালো ছিল, এই পরিচালনা করতে কেন আসলাম, এরকম মনে হয়েছে কখনো? না না, একদম না, একদম না। আমার মনে হচ্ছে, যেটা বলছিলাম যে আমি খুব পজিটিভলি সবকিছু নেই, আমার মনে হচ্ছে যে মানে দেখেন, আমি অভিনয়ের করতে করতে একটা পর্যায়ে এসেছি। তার মানে তো এই না যে আমার পুরোটা পথ খুব স্মুথ ছিল, না। ওখানেও আমি যদি বলি যে হ্যাঁ, অনেক চড়াই উতরে, অনেক বন্ধুর পথ, অনেক খারাপ অভিজ্ঞতা বা নেগেটিভ ইস্যুস তো এসছে আমার ক্যারিয়ারে অল থ্রু। তো সেগুলো অতিক্রম করেই তো আমি একটা পর্যায়ে গেছি। তো পরিচালনা বা প্রযোজনাও তো মানে একদম শিশু পর্যায়ে শুরু। তো নিশ্চয়ই আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ অভিজ্ঞতা না অর্জন করলে আমি আসলে সফলতাও পাবো না। একদম একদম সত্য কথা। এই সিনেমার তো একটা আইটেম গান আছে। হ্যাঁ, আছে। দুর্দান্ত একটা আইটেম গান। এই আইটেম গানটা রাখার মানে কি? বাণিজ্যিকায়ন, একদম বাণিজ্যিক কোনো হ্যাঁ, আমি ভাবছিলাম যে একটা সিনেমার তো আসলে এমনি জনরাটা যেহেতু সাইকোলজিক্যাল থ্রিলার, একদম 100% আমি নাচে গানে ভরপুর কমার্শিয়াল সিনেমা বলতে পারছি না। তারপরেও সিনেমার অনেকগুলো ডাইমেনশন থাকে। তো আমি চাচ্ছিলাম যে আচ্ছা, এই গল্পের মধ্যেও যেহেতু স্কোপ আছে, অরিজিনাল গল্পের বইয়ে তো আর লেখা যায় না যে এখন একটা গান হচ্ছে, আইটেম সং হচ্ছে, বাট যেহেতু একটা ফিল্ম হয়ে যাচ্ছে, তখনই আমি ভাবছিলাম যে আচ্ছা, অনেকগুলো ডাইমেনশনের মধ্যে একটা যদি আইটেম সং হয়, রাখা যায়। তারপর আমি সাচ্চু ভাইয়ের সঙ্গে আলাপ করলাম। তো সাচ্চু ভাই বললেন যে ওকে, মানে লুকটা সাচ্চু ভাইয়ের সঙ্গে, এই লুকটা তিস্তা পাল মনে হয়, অদ্ভুত কিছু কেমিস্ট্রি ছিল। ওনারা দুজনে খুব এক্সাইটেড ছিল। তিস্তা পাল, সাচ্চু ভাই এত একজন সিনিয়র গুণী অভিনেতাকে পাচ্ছেন, এবং সাচ্চু ভাইও খুব এক্সাইটেড ছিল যে আচ্ছা ঠিক আছে, তো চল তোর মুভিতে একটা এরকম নাচ গান করে ফেলি। তো সাচ্চু ভাই না, মানে আমি যখন সাচ্চু ভাইকে অ্যাপ্রোচ করছিলাম, আমি ভাবছিলাম আল্লাহ কি বলে, হয়তো করতে রাজি হবে না। পরে উনি মানে আমার যে থেকে বেশি এক্সাইটেড, আমার থেকে বেশি উনি এনার্জেটিক শুটিং এর দিন। এটা আমি খুব খুশি, খুব খুশি, আমি গ্রেটফুল সাচ্চু ভাইয়ের প্রতি। আমরা জানি হচ্ছে লেখক, পরিচালক, প্রযোজক, অভিনেত্রী, গানও তো করেন। হ্যাঁ, আমাদের দর্শকদের জন্য যে কোনো গান কি মানে এই সিনেমার কোন এখন না এখানে একটা মজার কথা আমি বলি। আচ্ছা, এতগুলো পরিচয়ের কথা বলছেন তো, আমি যখন ব্যাকগ্রাউন্ড স্কোর করি সন্ধি করে, তখন আমাকে সন্ধি বলছিল যে আপু, এখানে একটা গান করে ফেলো, তুমি তোমার জন্য একটা গান বানাই। সন্ধি বলতেছিল। বললাম যে বাবু প্লিজ এটা বাদ দেই, মানে শুধুই এটা বোধহয় বাদ আছে যে আমি নিজে গান করিনি, আমরা জানি কিন্তু আপনি খুব ভালো গান করেন। হ্যাঁ, মোটামুটি আমরা শুনবো এটা একদম অনুষ্ঠানের শেষ পর্যন্ত দুইটা গান। আজকে হবে না, আজকে হবে না, নিশ্চয়ই অন্য কোনো দিন। আচ্ছা, একটু আবার একটু মূল কথায় ফিরে আসি। এই সময় তো সিনেমা হলে মানে খুব একটা খরা যাচ্ছে, সেই ক্ষেত্রে মানে কেমন সিনেমা হল পেয়েছেন আপনি? হ্যাঁ, এখন তো আমি সিনেপ্লেক্সে আছি, ব্লকবাস্টারে আছি। এরপরে কি রুট লেভেলে যাওয়া বা গ্রাসরুট লেভেলে যাওয়ার কোনো প্ল্যান আছে? দেখি, আজকে তো মাত্র তো এখন চলছে সিনেমা, তো আজকের রেসপন্স দেখি বা আগামী 7-8 দিনের রেসপন্স দেখি, তারপর আমরা সিদ্ধান্ত নিব। বাট এটা আপনি ঠিক বলেছেন, এটা আমাকে আপনার মতো করে এক্স্যাক্টলি এইভাবে অনেকেই বলেছে যে কুসুম সিনেমা হলে যাওয়াটা কি এখন ঠিক হচ্ছে কিনা, বা যে পরিস্থিতি মানুষ কি হলে যাবে কিনা। তো আমি একটা রিস্ক নিয়েছি, সত্যি কথা, আমি একটা রিস্ক নিয়েছি, দেখি কি হয়। এই সাহসিকতার জন্য আমি ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে কি, এই যে মানুষগুলো বললো যে আসলে এখন যাওয়া ঠিক হবে কিনা, এখন কি আসলে মানুষরা, দর্শকরা যাবে কিনা, ভাই দর্শক মানে হলে যদি কিছু নাই যায়, মানুষ কিভাবে যাবে? আর যে একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, আমরা বলবো এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি। যেহেতু আমি জানি এটা আপনার এই বছরের প্রথম দিকে এটা রিলিজ হওয়ার কথা ছিল, শরতের জুন বা জুলাইয়ের দিকে, হ্যাঁ সেপ্টেম্বরের কথা ছিল। তো আপনি যে রিস্ক নিয়ে আসলে এই কাজটা করেছেন, তো যেহেতু পরিচালক হিসেবে প্রথম কাজ করেছেন, আমরা হোয়াট ইজ নেক্সট? হ্যাঁ, এটা অনেকেই জিজ্ঞেস করছে আমাকে। এটা আমি যদি আমার মনের কথা বলি, আমি কন্টিনিউ করতে চাই। ওকে, দ্যাটস গুড। দুটোই, নির্মাণ এবং প্রযোজনাও।
কিন্তু আসলে শুধু আমি চাইলে হবে না, আমাকে শরতের জবার রেসপন্সটাও দেখতে হবে, মানুষ আমাকে চাচ্ছে কিনা এইভাবে, প্রযোজক হিসেবে আমি কতখানি প্রথমটা দিয়ে একটু সফল, বাজিয়ে বা নেওয়া নির্মাতা নিজেকে। হিসেবে কতখানি সফল, হ্যাঁ তারপর। আচ্ছা, প্রযোজকদের নামে আসলে অনেক সময় অনেক কথা শোনা যায় যে প্রযোজকরা অনেক অনেক ধরনের কাস্টিং কাউচের পেছনে থাকে। সেই ক্ষেত্রে আপনি কি কোনো কাস্টিং কাউচ করেছেন? যে ওকে, খুবই মজার ইন্টারেস্টিং কোয়েশ্চেন ভাই, এটা হিট। কারণ হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি বলে ন্যাশনালি বলে যে প্রযোজকরা একটা হ্যাঁ, কাস্টিং কাউচের অনেক করে ধরনের থাকে। থাকে যে এই অভিনেত্রীর এই কোয়ালিটি থাকতে হবে, এই করতে হবে। সেক্ষেত্রে যেহেতু আপনি এটার প্রযোজক, তো অভিনেতার ক্ষেত্রে এরকম ধরনের কোনো কাস্টিং কাউচ ছিল কিনা আমি একটু জানতে চাচ্ছি। আমার আসলে মনে ছিল না এই বিষয়টা। নেক্সট টাইম আমার মনে থাকবে। হ্যাঁ, আসলে ছেলেটাকে দেখতে হবে, এই অভিনেতাটা আসলে কি হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা, আমরা আসলে চাই যে আপা কিছু ভালো প্রযোজক আসুক আমাদের ইন্ডাস্ট্রিতে। আমরা যখন এখন খুঁজতে যাই আসলে ভালো প্রযোজক আমরা খুঁজে পাই না। ভালো বলতে কি, সিনেমাকে ভালোবাসে। এক্স্যাক্টলি, যে একদমই ধরেন আমার এই সিনেমা থেকে আমার, হ্যাঁ, সব সিনেমাই হচ্ছে বাণিজ্যিক। এখান থেকে একটা আপনি নিজেও চান যে আমরাও চাই যে 100% যে এই শরতের জবাটা যখন একটা ভালো একটা মাইলেজ ক্রিয়েট করবে, দেন হচ্ছে আপনি ইন্সপায়ার্ড হবেন Next কাজটা করতে। কাজের জন্য। Exactly. সেই জন্য ধরেন সবারই কিন্তু একটা সহযোগিতার জায়গা, কিন্তু আমাদের অনেকের অভিযোগ আছে যে আপনি মাঝে মাঝে হারিয়ে যান, একদম ব্লাইন্ড হয়ে যান। এটা কি কারণে বলেন তো আপা? কি জানি, আপনার কুমায় চলে যান। আপনার বোধহয় আমাকে যথার্থ ভালোবাসা দেন না। আচ্ছা শুনেন, এই সে কুমার কারণে গল্প বোধহয়। কিন্তু আমরা শুনবো, একটা আরেকটা ছোট বিরতি নিয়ে নিই। আচ্ছা, দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট আরেকটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম আরো একটি বিরতির পর। আমাদের সঙ্গে কিন্তু আছেন কুসুম শিকদার। হারিয়ে যাওয়ার গল্প না, এটা আসলে কি কারণ আমার বলেন তো আপা? এই 7 বছর 6 বছর মানে মাঝখানে ডাই, এই কি কারণ এটা আমার বলেন তো? আচ্ছা, যদি সত্যি কথা বলি, অবশ্যই সত্যি কথা বলতে হবে। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত কিছু সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা, প্রফেশনাল না, একদমই ব্যক্তিগত। কিছু। হ্যাঁ, তো সেই কারণে আমি যে নিজের থেকে কাজ করা বন্ধ করেছিলাম তা না, কারণ অভিনয় আমার ভীষণ ভালোবাসার প্রেমের একটা জায়গা। আমি যতদিন কাজ করেছি 2018 পর্যন্ত, আমি প্রেম থেকে, দায়িত্ববোধ থেকে, ভালোবাসা থেকেই কাজ করেছি। সো আমি যেহেতু এত বড় একটা গ্যাপ আছে আমার 6 বছরের, বা যদি সিনেমা বলি 8 বছরের, এটা কিছুটা আমাকে বাধ্য হয়ে নিতে হয়েছিল, আমার আর কোনো ওয়ে ছিল না। সে কারণে আমি কাজ বন্ধ রেখেছিলাম। এবং অনেকেই আমাকে বলে যে আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি পেয়েছি 2018 জুলাই মাসে, আমাদের প্রোগ্রামটা হয়েছিল। আর আমি যে বিষয়গুলোর কথা বলছি সেগুলো কিছুটা অগাস্ট সেপ্টেম্বরে হয়েছিল, তো একদম পরপর, জুলাইয়ের পরপরই। তো তখন আমাকে ওই সময় অনেকে মানে জিজ্ঞেস করেছিল আমার জার্নালিস্ট বন্ধুরা, হ্যাঁ, যে আপনারা পাচ্ছিলেন না, এবং যারা পাচ্ছিল তারা জিজ্ঞেস করছিল যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর কেন আমি এটা করলাম। তো এটাই উত্তর, যে আমার কিছু ব্যক্তিগত সমস্যা হয়েছিল ভীষণ, বেশ বড়সড়, এই জন্য আমি কাজ করতে পারিনি। আপনার কি মনে হয় যে আপা এই 8 বছর পর যখন আপনি সিনেমাতে আসছেন, সাংবাদিকদের সঙ্গে এখন কথা বলছেন, যে ওদের যে গ্রহণযোগ্যতার জায়গাটা কি কিঞ্চিত কমেছে? আমি ভীষণ ব্লেসড আফতাব ভাই, এটা আমাকে স্বীকার করতে হবে এবং অকপটে স্বীকার করতে হবে। আমি আমার ভক্ত এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের, বা যারা ছোট আছে ভাই বোনেরা, এত ভালোবাসা পাচ্ছি, এটা আল্লাহ প্রদত্ত আমি বলবো। আল্লাহ না চাইলে হয়তো আপনাদের মনে আমার জন্য এত ভালোবাসা আসতো না। আমি যদি আপনার সাথে একটু অ্যাড করি, যেটা হচ্ছে যে ধরেন এই ইন্ডাস্ট্রিতে অনেকেই বিলং করে, কিন্তু হচ্ছে আসল অভিনেতা বা অভিনেত্রী হয়ে কয়জন বিলং করে, সেটার মধ্যে ওই নামের তালিকার মধ্যে আপনি একজন। তো আমরা চাই যে এই মানুষগুলো, আমরা চাই না যে মাঝে মাঝে হারিয়ে যেতে। কিন্তু মাঝে মাঝে হয় কি, আমরা কুসুম শিকদারকে দেখেছি যে খুব বোল্ড লুকে ফেসবুকে আসে, যে তখন তো আমরা মাঝে একটু নড়ে চড়ে বসি, যে ও মনে হয় যে কুসুম শিকদার আসছে। 2017-তে নেশা নামের একটা ভিডিও, আমরা মিউজিক্যাল ফিল্ম দেখেছিলাম, অদ্ভুত। ওই সময় মানুষ মানে যে ওকে ফাইন,
মিউজিক্যাল ফিল্ম যে আসলে এই টাইপের হতে হয় বা এই টাইপের হয় জানা ছিল না। তো ওই রিস্কটা কিভাবে নিলেন? এত দুর্দান্ত সেন্সেশনাল একটা মিউজিক ভিডিও। আমি কিন্তু বরাবরই সাহসী, একদম অন স্ক্রিন হোক অফ স্ক্রিন হোক, আমার ব্যক্তিত্ব কিন্তু আমি সাহসী। একদম আর 2017-তে অত ওটিটি কন্টেন্ট কিন্তু ছিল না, নাটকটা ছিল না, একদমই অল্প। তো তখন বঙ্গ থেকে এটা রিলিজ দেওয়া হয়েছিল, নেশা মিউজিক্যাল ফিল্ম, এবং সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল। আমি যদি বলি আমার ভক্তদের কথা, আপনাদের কথা, আমার ফ্রেন্ড সার্কেল, সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল যে নেশা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে কোনো প্ল্যাটফর্মে দেখানো যায় বাইরের এরকম একটা মিউজিক্যাল ফিল্ম। তবে আনফর্চুনেটলি ওই ঘরের শত্রু বিভীষণ, ওই আমাদের ভিতরের কিছু লোকজনই এটা নিয়ে একটু সমালোচনা করার চেষ্টা করেছিল এবং তারা সাকসেসফুল সমালোচনা হয়েছিল, বাট তাতে আমি উপকৃত হয়েছি, নেশা উপকৃত হয়েছে। ভিউ বেড়েছে, ভিউ হয়তো 5 হতো, 5-এর জায়গায় সমালোচনাতে তখন 50, মানে সাথে একটা জিরো অ্যাড হয়ে গেছে। তো আমি তাদের প্রতিও কৃতজ্ঞ, যা হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা, নাটক ইন্ডাস্ট্রিতে তো একটু কম দেখছি আপা, এটার কারণটা কি? আমাকে, আমি তো 18 পড়ার কাজই করিনি। হ্যাঁ, আমার মুভি শেষ বললে শঙ্খচিল, যেটা 16তে রিলিজ, আর নাটক শেষ বললে সংকেতদার, হানিফ সংকেতের নাটক, ঈদের নাটক ছিল, শেষ অশেষের গল্প 18তে। এই তো, আমি তো তারপর আর কাজ করিনি, তারপরেই তো শরতের জবা। আমরা কি নাটকে পাবো? যে কোনো মাধ্যমে, সেটা নাটক হোক, ওটিটি কন্টেন্ট হোক, আর সিনেমা হোক, যদি আমার মতো করে কেউ ভালোবেসে মন থেকে আমাকে চায়, নিশ্চয়ই পাবে। অনেকের তো আবার ধারণা থাকে যে আমি এখন ফিল্মে কাজ করেছি, এখন আমি নাটকে কাজ করব না। না, এরকম তো আমি কখনো করিনি। আমি তো শঙ্খচিলের মতো এত বড়, গৌতম ঘোষ আমার পরিচালক ছিলেন, প্রসেনজিৎ চ্যাটার্জি আমার কোয়ার্টিস্ট ছিলেন, ওইটা দুর্দান্ত একটা কাজ। তো তারপরও তো আমি তো নাটক করেছি অনেক, এরকম কিছু নেই। আমি মাধ্যম ডাজন্ট ম্যাটার, সেটা যে মাধ্যমেই হোক। বললাম তো, কেউ যদি আমার মতো করে আমাকে চায়, আমাকে ভালোবাসে, আমাকে বোঝে, এবং আমিও যদি তাদেরকে বুঝি, ভালোবাসতে পারি, নিশ্চয়ই কাজ করব। এখনকার সময় নাটকগুলো দেখা হয় এই সময় যেগুলো হচ্ছে? হ্যাঁ, কিছু দেখা হয়, কম। কি কারণে কম দেখা হয়? দেখা হয় না আসলে। আচ্ছা, দেখা হয় না, মানে এটা কোনো স্পেসিফিক কারণ নাই, দেখা হয় না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আপনারা যে সময়কার নাটকটা শুরু করেছিলেন, সেই সময়ের নাটকের যে, আমি যদি একটু স্পেসিফিক ভেঙেই বলি, যদি স্ক্রিপ্টিং এর কথা বলি, ভাষার ব্যবহার কথা বলি, অভিনেতা অভিনেত্রীদের যে কোয়ালিটি জায়গা বলি, সেই জায়গাগুলো কি এখন আছে বলে মনে হয় এই সময় নাটকে? আসলে না, ওই যে আমি বললাম যে আমি তো পজিটিভ, হ্যাঁ, এবং আমার যেটা মনে হয় যে সময়ের সাথে, যুগের সাথে পরিবর্তন আসবেই, এটা মেনে নিতেই হবে। তো এবং যেটা হয় যে অনেক সময় খারাপ হয়ে 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 একটা ভালো জিনিস দাঁড় হয়। তো সে কারণে দেখা যায় 10টা ভালো জিনিসের মধ্যে 2টো খারাপ জিনিস হয়ে যায়। তো আমাদের 2টো খারাপ জিনিস আসলে ফোকাস না করাই ভালো। ওই যে 10টা ভালো জিনিস হচ্ছে, সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ ওই খারাপ হতে হতে একসময় ভালোই হয়ে যায়। তা আমার মনে হয় যে আপনার উত্তরটা হচ্ছে যে সব কাজ যে খুব ভালো হচ্ছে তা না, বাট ভালো কাজও হচ্ছে। তো সে কারণে আমি পজিটিভ, আমি ভালোগুলোই অ্যাপ্রিসিয়েট করতে চাই। সেই ক্ষেত্রে তো একটা সময় কি দেখতাম আমরা, যে নাটকগুলো বানানো হতো টেলিভিশনের জন্য, সেই ক্ষেত্রে একটা মানদণ্ডের জায়গা থাকে। এখন নাটকগুলো বানানো হচ্ছে, অধিকাংশ নাটক বানানো হচ্ছে ইউটিউবের জন্য। সেই ক্ষেত্রে ধরেন অশ্লীল শব্দভঙ্গি থেকে শুরু করে, অঙ্গভঙ্গি থেকে শুরু করে অনেক কিছু ইউজ করা হচ্ছে। এটা সোশ্যাল একটা ব্যাড একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের পড়ছে। যদি একজন অভিনেত্রী হিসেবে যদি আমি বলতে চাই যে আপনার জায়গা থেকে যদি বলতে চান যে আসলে এই কাজগুলো আসলে করা কি ঠিক হচ্ছে কিনা? ওই যে বললাম, যেগুলো যেগুলো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বা অনেকের পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো মনে হচ্ছে যে করা ঠিক হচ্ছে না, সেগুলো আসলে অ্যাট দি এন্ড অফ দি ডে থাকতে পারবে না। এগুলো খুব ক্ষণস্থায়ী। তো ক্ষণস্থায়ী জিনিসের আমাদের ফোকাস না দেয় তো ভালো। এগুলো আমার আপনার কথা বলতে হবে না, যেগুলো থাকার না বা যেগুলো স্ট্যান্ডার্ড না, আসলে এমনি এগুলো ঝরে যাবে। কিন্তু আমরা তো সবাই ভাইরালের পিছনে ছুটছি। এই জন্যই তো এই শব্দটা ভাইরাল, এটা তো থাকে না, এগুলো আর্কাইভড হবে না কোনোদিনও, এই জন্যই এগুলো ভাইরাল। এগুলো আসছে চলে যাচ্ছে। একটু বইয়ের প্রসঙ্গে আসতে চাই, নতুন বই লেখালেখির কি অবস্থা? গত 1 বছর আমি
শরতে যাবার পোস্ট প্রোডাকশন নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে তখন আমি শুধু লেখালেখি না, যে কোনো কাজেই আমার মনে হয় আমি যদি করতাম সেই কাজটার প্রতি ইনজাস্টিস করা হতো এবং আমার কনসেন্ট্রেশন আমি ঠিকমতো দিতে পারতাম না। আমি খুব লেগে থাকা ধরনের মানুষ, মানে আমি যেটা যখন করি আমি প্রচন্ড কনসেন্ট্রেশন দেই এবং প্রচন্ড হার্ডওয়ার্ক করি। তো শরতে যাবার পোস্ট প্রোডাকশনে আমি এত সময় দিয়েছি গত 1 বছর। লেখালেখি কেন, আমি আসলে অন্য যে কোনো কাজেই কনসেন্ট্রেশন দিতে পারিনি। তাহলে কি আমরা নতুন বই পাবো না? নিশ্চয়ই, 100%। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাকে, আর আমার লেখা এত মানুষ পড়ছে। যেমন এই বই মেলাতেও অজাগতিক ছায়া কিন্তু 2022 এবং 23-এ বের হয়েছে 2বার। কোভিডের কারণে প্রথমবার মেলা একটু রেস্ট্রিক্টেড ছিল, সো অরিজিনাল এডিশন রিপাবলিশড হয়েছিল। তো আমি নিজে তো মেলায় গেছি অনেকক্ষণ, আমি আমার বুক স্টলে ছিলাম। অনেক মানুষ, ভাই সত্যি কথা, অনেক মানুষ, সেটা আমি অভিনেতা সে কারণে কিনা জানি না, শরতের জবা অনেক মানুষ কিনেছে, কেউ কেউ আমার অটোগ্রাফ নিয়েছে, আর এখন তো ফটোগ্রাফ নেই, ছবি তুলেছে, বাট অনেক মানুষ কিনেছে। তো এই যে আমি মানুষের ভালোবাসা পাচ্ছি, আমার তো উচিত লেখা আবার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর শরতের জবার জন্য আসলে অনেক অনেক শুভকামনা। যদি দর্শকদের একটু ছোট্ট করে কিছু বলার থাকে। শরতের জবা শুধু আমার একার নয়, আমার পুরো টিমের অনেক পরিশ্রমের, অনেক কষ্টের একটা ফল, এবং এই ফলটা সার্থক হবে, আমাদের পরিশ্রম সার্থক হবে একমাত্র যদি আপনারা হলে গিয়ে শরতের জবা দেখেন। নাকি ঠিক বললাম তো? আপনারা শরতের জবার সঙ্গে থাকবেন, আমাদের পুরো টিম, এর পরিশ্রম সার্থক হবে। আর আপনাকে অনেক ধন্যবাদ আফতাব ভাই, আপনাকে দেখতে দারুণ লাগছে, আগে বলা হয়নি। আর এটিএন নিউজকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাতে। অনেক অনেক ধন্যবাদ। আর শরতের জবা আমরা চাই যে পরিবার সঙ্গে নিয়ে শরতের জবা দেখতে যাক। অনেক অনেক শুভকামনা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই অন্য কোনো তারকাকে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বক্স অফিসের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।